গাজায় হত্যাযজ্ঞের সম্পূর্ণ দায় হামাসের ওপর চাপালো যুক্তরাষ্ট্র। জিম্মিদের মুক্তি দিলেই দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব নেতানিয়াহুর। উপত্যকা জুড়ে বর্বর হামলা অব্যাহত। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তুঙ্গে। চুক্তি না মানলে বোমা হামলার বিষয়ে ট্রাম্পের হুমকির কড়া জবাব খামেনির। পাল্টা আঘাতের হুঁশিয়ারি। এবং তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া। সতর্কবার্তা হিসেবেই এই পদক্ষেপ বলছে বেইজিং। নিন্দা জানালো দ্বীপটির প্রেসিডেন্টের দপ্তর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু মসজিদ। নিহতদের মধ্যে অন্তত 700 মুসলিম বলে জানিয়েছে গণমাধ্যম ইরাবতী। প্রতিবেদনে বলা হয় অধিকাংশ মসজিদ 19 শতকের পুরানো স্থাপনা, যা দীর্ঘদিন ধরেই অবহেলিত ছিল। 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বাদ যায়নি ধর্মীয় স্থাপনাও। দেশটির বহু ঐতিহাসিক মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মান্দালায় ও সাংহাই শহরে অন্তত 60টি মসজিদ ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মতে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক এলাকায় এখনও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করা যায়নি। এক প্রতিবেদনে ইরাবতী বলছে, মসজিদ ধসের ঘটনায় অন্তত 700 মুসলিম নিহত হয়েছেন। বিশেষ করে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিদের উপস্থিতি বেশি থাকায় মৃত্যুর হার বেড়েছে। মান্দালয় মসজিদে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে থাকায় বাড়তে পারে মৃতের সংখ্যা বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় মুসলিমরা বলছেন, পুরানো মসজিদ সংস্কারের অনুমতি বহু বছর ধরে দেয়া হয়নি। সেনা সমর্থিত উগ্র জাতীয়তাবাদী সংগঠনগুলো মসজিদ বিরোধী মনোভাব ছড়িয়েছে, ফলে সরকারের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 2017 সালে সতর্ক করেছিল, মিয়ানমারের ঐতিহাসিক মসজিদগুলো রক্ষণাবেক্ষণের সুযোগ না পাওয়ায় ধ্বংসের মুখে পড়তে পারে। তবে সরকারের উপেক্ষার কারণে মুসলিম স্থাপনাগুলো অবশেষে প্রাকৃতিক দুর্যোগেই ধসে পড়ল। রাহানুল রানা, সময় সংবাদ। গাজায় চলমান হত্যাযজ্ঞের সম্পূর্ণ দায় হামাসের উপর চাপালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। জিম্মিদের ফিরিয়ে দেওয়ার বিনিময়ে উপত্যকাটিতে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এর মধ্যেই দখলদার বাহিনীর হামলায় গাজায় 34 ফিলিস্তিনি নিহত হয়েছেন। লেবাননের নেতানিয়াহু সেনাদের হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। হামাসকে সমর্থনের দায়ে ইয়েমেনের হাউথিদের নিশানা করে অব্যাহত রয়েছে মার্কিন হামলা। গাজায় ইসরায়েলি বর্বরতা এখনও চলমান। অবরুদ্ধ অঞ্চলটিতে প্রতিনিয়ত বোমাবর্ষণ ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সেনারা। সোমবার গাজা সিটিতে এক আবাসিক ভবনে চালানো হামলায় একই পরিবারের সব সদস্য নিহত হন। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের মুখে নিহত হন এক সাংবাদিক ও তার পরিবার। তবুও অঞ্চলটিতে চলমান যাবতীয় হামলার পিছনে হামাস দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। তার মতে, জিম্মিদের মুক্তি দিয়ে হামাস যদি অস্ত্র ত্যাগ করত, তবে বহু আগেই এই সংঘাত শেষ হতে পারত। সোমবার গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। শর্ত হিসেবে অবশিষ্ট বন্দীদের মুক্তি চাওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত। নতুন অভিযান গাজার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। রাজধানী বৈরুতে চালানো হামলায় প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। বাদ যায়নি ইয়েমেনও। গাজাবাসীর সমর্থনে তাদের পাশে এসে দাঁড়ানোয় ইরান সমর্থিত ইয়েমেনের হাউথিদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা। হাউথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানায়, ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদা প্রদেশে প্রায় 15টি অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তুঙ্গে। চুক্তি না হলে তেহরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এমন কড়াবার্তার পরও নিজের অবস্থানে অনড় ইরান। নিজেদের ওপর হামলা হলে পাল্টা আঘাত হানবেন বলে হুঁশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে সরাসরি চিঠি পাঠিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, নতুন সমঝোতায় না এলে সামরিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তবে খামেনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। এবার ইরানকে ফের হুমকি দিলেন ট্রাম্প।
মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তি না করে তাহলে তাদের এমন হামলার মুখে পড়তে হবে যা তারা আগে কখনো দেখেনি। তিনি আরও জানান, ইরানের ওপর নতুন করে দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনাও রয়েছে তার। তবে ট্রাম্পের এই হুমকির পরও অনড় অবস্থানে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বোমা হামলা চালালে তাদের জন্য শক্তিশালী প্রতিঘাত অপেক্ষা করছে বলে হুঁশিয়ার করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্লেষকদের মতে ইরানের এই অনড় অবস্থানের পেছনে 2018 সালে ট্রাম্পের নেয়া সিদ্ধান্তের প্রভাব রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে 2015 সালে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এরপরই ওয়াশিংটন ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যা দেশটির অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের সমুদ্র সীমার কাছে নিজেদের সামরিক জাহাজ পাঠিয়েছে চীন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে তাইপের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। চীনের পাঠানো 10টি সামরিক জাহাজের জবাবে তাইপেও নিজেদের যুদ্ধ জাহাজ পাঠিয়েছে বলে জানান তারা। তবে এখনও কোনো জাহাজ থেকে হামলার খবর পাওয়া যায়নি। চীনের দাবি, তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে কঠোর সতর্কতা হিসেবে এই অঞ্চলটির কাছাকাছি এই মহড়ার আয়োজন করেছে তারা। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনের এই মহড়া তাদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রয়েছে। একই সঙ্গে অন্যদের শান্তি নষ্ট করার পরিবর্তে নিজ দেশের দুর্নীতি ঠেকাতে শি জিনপিং সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যৌথ এই মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টের দপ্তর। অবৈধ অভিবাসন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব দিচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা সম্মেলনে তিনি জানান, ক্ষমতায় আসার পর থেকে তার সরকার 24,000 অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। তবুও ছোট নৌকায় করে ব্রিটেনে প্রবেশের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। 2024 সালে 36,800 জনের বেশি মানুষ ছোট নৌকায় করে ব্রিটেনে প্রবেশ করেছে, যা আগের বছরের তুলনায় 25% বেশি। চলতি বছর এখন পর্যন্ত এই সংখ্যা 6,600 ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 43% বেশি। এই ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী। লন্ডনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা সম্মেলনে অবৈধ অভিবাসন ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান স্টারমার। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ব্রিটেনে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে মানব পাচার প্রতিরোধের ওপর জোর দেয়া জরুরি বলে উল্লেখ করেন তিনি। সম্মেলনে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ভিয়েতনাম সহ 40টির বেশি দেশ ও সংস্থা অংশ নেয়। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের রাজনীতিতে অভিবাসন গুরুত্বপূর্ণ একটি ইস্যু। দেশটির নাগরিকরা স্বাস্থ্যসেবা ও আবাসনের ওপর বাড়তি চাপ নিয়ে উদ্বিগ্ন। স্টারমারের সরকার ক্ষমতায় আসার পরপরই আগের কনজারভেটিভ সরকারের অভিবাসন নীতিকে বাতিল করেন। অবৈধ অভিবাসন ঠেকাতে তার সরকার আরও কার্যকর কৌশল খুঁজছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীও মানব পাচার রোধে বৈশ্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাচারকারীরা অভিবাসীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে বিপজ্জনক যাত্রায় ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে এই অপরাধ দমন করা সম্ভব বলে আশাবাদী যুক্তরাজ্যের সরকার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। স্পেনের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় 5 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির উত্তরাঞ্চলের আস্টুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে 3টি হেলিকপ্টার ও 2টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে 2 শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছেন। এ ঘটনার পর 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক মাধ্যমে এক্সে ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইন ফেটে ভয়াবহ আগুনের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। গুরুতর অবস্থায় অন্তত 63 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সেলাঙ্গর রাজ্যে একটি গ্যাস স্টেশনের কাছে ঘটনা ঘটে। মালয়েশিয়ার জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস এক বিবৃতিতে জানিয়েছে, সকাল 8:10 তাদের একটি গ্যাস পাইপলাইনে আগুন লাগার সঙ্গে সঙ্গে পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অগ্নিকাণ্ডের স্থানের কাছাকাছি থাকা 3টি গ্যাস স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত তাদের নিকটবর্তী একটি মসজিদে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি রক্ষা না করলে রাশিয়ার তেলের ক্রেতাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইঙ্গিত দিয়েছেন কিম জং উনের সঙ্গেও আলোচনার। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি। এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন ট্রাম্প। সোমবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন সঙ্গীত শিল্পী কিড রক। তার উপস্থিতিতেই যুক্তরাষ্ট্রে কনসার্ট ও বিনোদন শিল্পে টিকিট কালোবাজার রোধ এবং ভক্তদের অধিকার সুরক্ষায় এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক সহ বিশ্ব রাজনীতির নানা ইস্যুতে কথা বলেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টি করতে চান তিনি। যুদ্ধ বন্ধে পুতিন তার প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আশা ব্যক্ত করেন। সেই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন, প্রতিশ্রুতি রক্ষা না করলে রাশিয়ার তেলের ক্রেতাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত তার প্রশাসন। ইউক্রেন ও রাশিয়ার সেনাদের প্রাণহানি ঠেকাতে যে কোনো পদক্ষেপ নিতে রাজি আছেন বলেও জানান ট্রাম্প। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে ট্রাম্প প্রশাসন। কিমের সঙ্গে আলোচনারও ইঙ্গিত দেন ট্রাম্প, তবে কবে বা কিভাবে তারা আলোচনা করবেন তা স্পষ্ট করেননি তিনি। এর আগে নিজের প্রথম মেয়াদে 3 বার কিমের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প। এছাড়াও প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় প্রদেশের নজির স্থাপন করেছিলেন তিনি। কিমের সঙ্গে তার চমৎকার সম্পর্কের কথা তুলে ধরে ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতার পথ খোলা রয়েছে। নিজের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা সরাসরি উড়িয়ে দেননি ট্রাম্প। বরং মার্কিন সংবিধান এটি অনুমোদন না করলেও কিছু উপায় থাকতে পারে বলে মনে করেন ট্রাম্প। তার এই বক্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি ট্রাম্প সত্যিই সংবিধান পরিবর্তনের চেষ্টা করতে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞদের অনেকে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। বিশ্বের সব দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যে দেশ মার্কিন পণ্যে যত শুল্ক আরোপ করে, যুক্তরাষ্ট্রেও সেই দেশের পণ্যে ঠিক সেই পরিমাণ শুল্ক আরোপ করবে বলে জানিয়েছে। রোববার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, আরোপিত শুল্কের ধাক্কা কেবল চীন, কানাডা, ইইউ নয়, বরং বিশ্বের সব দেশের ওপর পড়বে। এদিকে ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপ নিয়ে সতর্ক অবস্থানে চীন। দেশটি জানিয়েছে, অহেতুক চাপ প্রয়োগ নীতির পরিবর্তে যথাযথ প্রক্রিয়ায় আলোচনায় বসলে শুল্ক যুদ্ধ এড়ানো সম্ভব। তবে প্রয়োজনে পাল্টা পদক্ষেপ নিতে পিছু হটবে না বলেও সতর্ক করেছে বেইজিং। লিথুয়ানিয়ায় হারিয়ে যাওয়া 4 মার্কিন সেনার মধ্যে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চতুর্থ জনকে খুঁজতে এখনও উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট। বাল্টিক দেশটির একটি সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে সেনাদের সামরিক যান উদ্ধার করাও সম্ভব হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত সেনাদের প্রতি শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক্সে পোস্ট করেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাসেদা। গত সপ্তাহে অপর একটি নিখোঁজ মার্কিন সামরিক যান উদ্ধার করতে গিয়ে বেলারুশ সীমান্তের কাছে সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে নিখোঁজ হন এই সেনারা। নতুন বিতর্কে প্রিন্স হ্যারি। এবার তার বিরুদ্ধে হেনস্থা ও হয়রানির অভিযোগ আনলেন তারই প্রতিষ্ঠিত দাতব্য সংস্থার চেয়ারপারসন সোফি চান্দৌকা। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হ্যারি তার মতামত উপেক্ষা করে একতরফাভাবে বোর্ড সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তাকে সরিয়ে দেওয়ার জন্য মাসের পর মাস হয়রানি করেন। মঙ্গলবার প্রিন্স হ্যারি তার পদত্যাগের ঘোষণা দেন। তবে চান্দৌকা বলেছেন, সংগঠনের দায়িত্বশীলদের না জানিয়েই একতরফাভাবে সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে দেন হ্যারি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় হত্যাযজ্ঞের সম্পূর্ণ দায় হামাসের ওপর চাপালো যুক্তরাষ্ট্র। জিম্মিদের মুক্তি দিলেই দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব নেতানিয়াহুর। উপত্যকা জুড়ে বর্বর হামলা অব্যাহত। এবং তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া, সতর্কবার্তা হিসেবেই এই পদক্ষেপ বলছে বেইজিং। নিন্দা জানালো দ্বীপটির প্রেসিডেন্ট দপ্তর। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।